Hello everyone, welcome to Samraksan Math. WB SSC Group C Group D Mathematics set যে সেট 2 সেই সেট 2 আমরা শুরু করছি সহজে অঙ্কের ক্লাসের আজকে সেট 2 যেখানে আমরা আসন্ন যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য এমসিকিউ ফরম্যাটে প্রত্যেকদিন আমরা এক একটা করে সেট কমপ্লিট করব যেখানে থাকবে 15টা করে কোশ্চেন। চলো একদম শুরু করছি আজকে। দেখো প্রথম প্রশ্ন কি দেয়া আছে, 400-র কাছাকাছি কোন ধনাত্মক সংখ্যা 2, 3, 4, 5 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? 400-র কাছে থাকতে হবে। তাহলে দেখো যে সংখ্যা 2, 3, 4 এবং 5 দ্বারা ভাগ যাবে তাহলে সেইটা 2 দিয়েও ভাগ যেতে হবে, 3 দিয়েও যেতে হবে, 4 দিয়েও যেতে হবে, 5 দিয়েও যেতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি সবগুলোই 2 দিয়ে যাবে, লাস্টে শূন্য আছে মানে 2 দিয়ে যাবে। ঠিক আছে, আমি শুধু চেক করব 3 দিয়ে কোনটা যাবে। ঠিক আছে, কারণ 5 দিয়ে শূন্য আছে সবই যাবে। হ্যাঁ, আমি দেখবো 3 দিয়ে কোনটা যাবে। 3 দিয়ে যাওয়ার জন্য কি করতে হয়, সাম অফ দ্য ডিজিট, অর্থাৎ অঙ্কগুলো সমষ্টি যদি 3 দ্বারা যায় তাহলেই 3 দিয়ে যাবে। তাহলে এখানে অঙ্কগুলো সমষ্টি কত, 3 একে 4 একে 5, এখানে সমষ্টি 5, এটা 3 দিয়ে যাবে, যাবে না। এখানে 4 আর 2 6, এটা 3 দিয়ে যাবে। এটা 8 আর 3 11, এটাও 3 দিয়ে যাবে না। আর এটা 6 3 9, এটা 3 দিয়ে যাবে। তাহলে যাবে কি, বি আর ডি, এই দুটো কিন্তু 3 দিয়ে যাবে। কিন্তু আমাদের বলেছে 400-র কাছাকাছি, তাহলে 400-র কাছাকাছি কোনটা, এইটা। এবারে এইটা কি বাকিগুলো দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 2 দিয়ে যায়, 4 দিয়ে যাচ্ছে, 4 5 যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে 400-র কাছাকাছি। কাছাকাছি দেখো দুটোই তো হচ্ছে, এটাও হতে পারে উত্তর, এটাও হতে পারে, কিন্তু বলেছে 400-র কাছাকাছি। তাহলে 400-র কাছে 420 নাকি 360, 420, ব্যাস, তাহলে ওটা হয়ে যাবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, একটি মিশ্রণে জল এবং অ্যালকোহলের অনুপাত 2:5, ওই অ্যালকোহলে জল ঢাললে 6 লিটার, তাদের অনুপাত হয়ে যায় 1:1। তাহলে মিশ্রণে অ্যালকোহল কত লিটার আছে, দেখো আমাদের এদিকে ছিল জল আর একদিকে ছিল অ্যালকোহল, কত অনুপাতে ছিল, 2 আর 5, মানে 2 লিটার যদি জল থাকে এখানে 5 লিটার ছিল। পরে কত হয়ে গেছে, 1 আর 1, কাকে অ্যাড করেছে, জল ঢেলেছে। মনে রাখবো জল ঢেলে যদি কোনো একটা মিশ্রণে দুটো জিনিস আছে, জল এবং অ্যালকোহল দুটো জিনিস আছে, আমি যদি জলটা বাড়াই তাহলে অ্যালকোহলটা তো সেম থাকবে। তাহলে অ্যালকোহল 5 ছিল, এখানেও 5 থাকবে। তাহলে এইটা যদি 5 হয় এখন এটাও 5 হবে। ঠিক না? ভালো করে বুঝো আমার বক্তব্য এটাই যে কোনো একটা জিনিসের জল এবং অ্যালকোহলের অনুপাত আছে 2 আর 5, 6 লিটার জল ঢেলেছে, তারপরে অনুপাত হয়ে গেছে। তো তাহলে জল ঢেলেছে, ঠিক আছে, জলের সংখ্যাটা বাড়বে, কিন্তু অ্যালকোহল তো ঢালেনি। তাহলে অ্যালকোহলের পরিমাণটা সেম রাখতে হবে। অ্যালকোহল আগে ছিল 5, পরে হয়ে গেছে 1, তাহলে 1 তো হবে না, 5ই হবে, অ্যালকোহল তো সেম আছে, তাহলে এখানে 5 রাখতে হবে। এবার যেহেতু 1:1, এটা যদি 5 থাকে এটাও 5 থাকবে। তাহলে জলটা কত বাড়লো, জলটা বাড়লো 3 ইউনিট। তাহলে এই 3 ইউনিট বাড়লো কেন, কারণ 6 লিটার জল অ্যাড করা হয়েছে। তাহলে আমি বলতে পারি 3 ইউনিটের ভ্যালুই হচ্ছে 6 লিটার। তাহলে 3 ইউনিট মানে যদি 6 লিটার হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে, বলো, 2 লিটার। তাহলে আমাদের অ্যালকোহল কত ছিল, 5 ইউনিট। তাহলে অ্যালকোহল 5 ইউনিটের ভ্যালু কত, 5 দুগুণে 10 লিটার। উত্তর হয়ে যাচ্ছে অপশন 10। ওকে, ক্লিয়ার? যদি আমরা এইভাবে না বুঝতে পারি বা এইভাবে যদি না করতে পারি, তার জন্য আমাদের পদ্ধতি রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব দেখো, সেটারও নিয়ম আছে, পদ্ধতি আছে, সবই আমি বলে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে, ধরে নিচ্ছি আমাদের প্রথমে জল ছিল 2x এবং এটা জল ছিল এবং অ্যালকোহল ছিল কত, 5x। তাহলে জল অ্যাড করেছি, কত অ্যাড করেছি, 6 লিটার। ওকে, অ্যালকোহল কি অ্যাড হয়েছে, কিছু না। তাহলে এখন অনুপাত, অর্থাৎ এখন জল আর অ্যালকোহলের অনুপাত, এটা হয়ে যাচ্ছে 2x + 6 জল আর অ্যালকোহল হচ্ছে 5x। তাহলে এই দুটোর অনুপাত হয়ে যাচ্ছে 1:1, মানে 1/1। ওকে, তো কোনাকুনি গুণ করো, তাহলে 5x আর এদিকে যাচ্ছে 2x + 6। ওকে, তাহলে এটাকে এদিকে নিয়ে এসো, 3x এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 6, x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে অ্যালকোহলটা কত, অ্যালকোহল হয়ে যাবে ডাইরেক্ট 5x, 5 × 2, অ্যান্সার হচ্ছে 10। একইভাবে আমরা করতে পারি, কোনো বিষয় না, দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। নেক্সট, পরেরটা কি বলেছেন, একটি বাক্সে 280 টাকা আছে,
50 পয়সা এবং 2 টাকার কয়েন মিলিয়ে যদি 170টি কয়েন থাকে তাহলে 2 টাকার কয়েন কটি আছে। ওইরকম অনেক সহজ পদ্ধতি করা যেতে পারে, ঠিক আছে। মোট টাকার পরিমাণ কত? 280। তাহলে আমি মনে করছি যে 50 পয়সার কয়েন রয়েছে, আমি দুটো পদ্ধতিতেই করে দেখাবো। 50 পয়সা রয়েছে মনে করছি আমরা এক্সট্রা, ঠিক আছে। তাহলে 2 টাকার কয়েন কটা রয়েছে? 2 টাকার কয়েন কটা রয়েছে? মোট তো 170টা। তাহলে এক্সট্রা যদি বাদ দিই ততগুলো থাকবে 2 টাকা। তাহলে 170 মাইনাস এক্সট্রা হচ্ছে 2 টাকা। তাহলে এক্সটি 50 পয়সার মোট টাকা কত হবে? এক একটা 50 পয়সা মানে কত? অর্ধেক, হাফ টাকা। তাহলে আমি বলতে পারি তাহলে এক্সট্রা 50 পয়সা মানে এক্স গুণিত 1/2, কারণ 50 পয়সা মানে 1/2 টাকা। এটা হচ্ছে 50 পয়সাগুলো মিলে কত টাকা হলো? এত টাকা। আর 2 টাকাগুলো মিলে কত হয়েছে? 2 গুণিত 170 গুণিত মাইনাস এক্স দিয়ে টোটাল কত টাকা? অ্যাকচুয়ালি টোটাল বলে দিচ্ছে 280 টাকা। বাস, তাহলে x/2 প্লাস 340 মাইনাস 2x এর ভ্যালু হচ্ছে 280। ব্যাস, তাহলে এইটাকে 280টাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে এটা এদিকে নিয়ে চলে যাও, 2x মাইনাস x/2 মাইনাস করে দিচ্ছে, আর এটা এদিকে নিয়ে চলে যাচ্ছে 340 মাইনাস 280। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4x মাইনাস x/2, আর এখানে হচ্ছে 60। তাহলে 3x/2 হয়ে যাচ্ছে 60। তাহলে 3 20 60। তাহলে x এর ভ্যালু হচ্ছে 40। x এর ভ্যালু হচ্ছে 40। তাহলে x এর ভ্যালু যদি 40 হয় তাহলে 2 টাকার কয়েন কতগুলি আছে? তাহলে 2 টাকা আছে কতগুলি? 170 মাইনাস x বা 40। তাহলে কত যাচ্ছে? 130টা। কিন্তু এত বড় করে করার দরকার প্রয়োজন পড়বে না। কি করব আমরা? একদিকে লিখবো 50 পয়সা, এটা হচ্ছে ডিটেল মেথডে করলাম, এরপর আমি সহজ মেথডে করছি। একদিকে লিখলাম 50 পয়সা, একদিকে লিখলাম 2 টাকা। ওকে, আমরা কি করব? এই যে পদ্ধতিটার নাম, এটাকে বলা হচ্ছে অ্যালিগেশন, মেথড অফ অ্যালিগেশন। অ্যালিগেশন করব কিভাবে? অ্যালিগেশন করে আমি যদি মনে করতাম যে প্রত্যেকটাই 170টা মোট কয়েন আছে, প্রত্যেকটাই যদি 50 পয়সা হতো তাহলে কত টাকা আমার পকেটে থাকতো? বাসকে কত টাকা থাকতো? তাকে 170/2। হ্যাঁ, 170টা যদি 50 পয়সা থাকতো তাহলে মোট কত টাকা থাকতো? 170/2 অর্থাৎ 85। ওকে, আর যদি 170টা প্রত্যেকটা যদি 2 টাকা থাকতো তাহলে মোট কত টাকা থাকতো? 170 দুগুণে 340 টাকা, হ্যাঁ কিনা? কিন্তু আছে অ্যাকচুয়ালি কত? 280। সেটা মাঝখানে রাখবো, দিয়ে আমরা কোনাকুনি ডিফারেন্স বার করবো। তাহলে এদিকে ডিফারেন্স বিয়োগ করলে হচ্ছে কত? 60, আর এদিকে বিয়োগ করলে হবে কত? কত হবে? 195 সম্ভবত। 195 তো হবে। 5 5 10, তাহলে এটাকে 9 9 9 18, 195। আরো আমরা ছোট করলে 5 দিয়ে, 5 12 60, 5 দিয়ে করলে 5 দিয়ে করলে এখানে কত যাচ্ছে? হ্যাঁ, 5 দিয়ে যদি করি 5 3 15, 5 9 45। তাহলে দেখো এটাকে যদি আরো 3 দিয়ে কাটি, এখানে 3 4 12, 3 3 39, তাহলে টোটাল এখানে হচ্ছে 17 ইউনিট। কিন্তু অ্যাকচুয়ালি টোটাল কটা থাকবে? 170টা। তাহলে 17 মানে যদি 170 হয় তাহলে এখানে 4 এর ভ্যালু হয়ে যাবে 40, মানে এখানে 10 গুণ আছে টোটাল। তাহলে এখানেও 4 10 40, আর এখানে 13 10 130। তাহলে এদিকে হচ্ছে কি 2 টাকা, আর এদিকে হচ্ছে 50 পয়সা। তাহলে 2 টাকার কয়েন হচ্ছে 130। তোমরা এইভাবে করে ফেলতে পারো। পরের কোশ্চেনটা কি দেখো, কি বলেছে? 5 বছর আগে পিতার বয়স পুত্রের দ্বিগুণ ছিল। উভয়ের বয়স বর্তমান বয়সের সমষ্টি কত? 88 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তাহলে 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে পুত্রের বয়স 5 বছর আগে, 5 বছর আগে আমি যদি ধরে নিই যে পুত্রের যে বয়স, পুত্রের বয়স এক্স, তাহলে পিতার বয়স কত 5 বছর আগে? তাহলে পিতার বয়স ছিল নিশ্চয়ই ডাবল। আর তাহলে বর্তমানে কি কেস ঘটেছে? বর্তমানে কি হয়েছে? এখন কি হয়েছে? 5 বছর করে বেড়ে গেছে সবার বয়স, হ্যাঁ কিনা? তাহলে বর্তমানে পুত্র কত হয়ে যাচ্ছে? এক্স প্লাস 5। তাহলে পিতা কত হবে? পিতা হবে কত? 2x প্লাস 5, হ্যাঁ কিনা? তাহলে এখন কি হয়েছে? দুজনের বর্তমান বয়সের সমষ্টি। তাহলে x প্লাস 5 প্লাস 2x প্লাস 5, এটা দেয়া আছে কত? 88, হ্যাঁ কিনা? তাহলে টোটাল 3x প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 88। তাহলে 3x এর ভ্যালু কত হচ্ছে? 78, x এর ভ্যালু কত হচ্ছে? 26। এটা হচ্ছে কি পুত্রের বর্তমান বয়স, ওকে না? পুত্রের 5 বছর আগের বয়স। পিতার বর্তমান বয়স মানে এইটা চেয়েছে। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে
2x প্লাস 5 কিন্তু, তাহলে 2 গুণিত 26 প্লাস 5। ওকে, তাহলে 26 দুগুণে 52 প্লাস 5, অ্যান্সার হয়ে যাচ্ছে 57। এইটা হচ্ছে বর্তমান বয়স কার? পিতার। পিতার বর্তমান বয়স হচ্ছে এইটা 57। নেক্সট পরেরটা, একটি ধনাত্মক সংখ্যার বর্গ সংখ্যাটি 3 গুণের চেয়ে 460 বেশি হলে সংখ্যাটি কত? একটি ধনাত্মক সংখ্যার বর্গ সংখ্যাটি 3 গুণের চেয়ে 460 বেশি হলে সংখ্যাটি কত? ওকে, একটি ধনাত্মক সংখ্যার বর্গ সংখ্যাটি 3 গুণের চেয়ে 460 বেশি। দেখো তাহলে সংখ্যাটি হচ্ছে আমরা x, তাহলে তার বর্গ হচ্ছে কত? x স্কয়ার, তার 3 গুণের হচ্ছে কত? 3x। তাহলে আমাদের কি বলেছে যে এই সংখ্যাটির বর্গ অর্থাৎ x স্কয়ার এইটার থেকে 460 বেশি, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 460। এইটা আমাদের বলেছে, তাহলে এইটাকে আমাকে সলভ করতে হবে। ওকে, এইটাকে আমাদের সলভ করতে হবে। তাহলে আমরা কি করে করবো? আমরা এখানে অপশন টেস্ট করবো, সবচেয়ে ইজি হচ্ছে অপশন টেস্ট। 23 স্কোয়ার করলে কত হবে? 529, হ্যাঁ কিনা? এটা 23 স্কোয়ার। আর এখানে 23 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 23 কে 3 দিয়ে গুণ করলে হবে 69, দিয়ে আমরা বিয়োগ করে দেবো, দেখবো কোনটাই 460 আসছে। 0 6 6 12 হাতে 1 460। তাহলে প্রথমের অপশন থেকে আমরা উত্তর পেয়ে যাচ্ছি, তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে উত্তর। আর নাহলে আমাকে এখানে সলিউশন করতে হতো, কত কিছু করার দরকার নেই, আমরা অপশন টেস্ট করে নেব। নেক্সট পরেরটা 6এরটা কি বলেছে? বলছে 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এ 100 মিটার দৈর্ঘ্যের অপর একটি ট্রেন বি পরস্পরের দিকে 30 কিলোমিটার ও 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ধাবমান। ওকে, ট্রেন বি এর যাত্রীকে অতিক্রম করতে ট্রেন এ এর কত সেকেন্ড সময় লাগবে? ওকে, তাহলে এখন দুটো ট্রেন একে অপরের দিকে যাচ্ছে, তাহলে একে অপরের দিকে গেলে ডিস্টেন্স কত হবে? ভালো করে বুঝবে, কে কাকে ক্রস করছে, ভালো করে দেখো। ট্রেন এ ক্রস করছে ট্রেন বি কে। ওকে, ভালো করে বুঝবে কি বলছে? ট্রেন এ এর একজন যাত্রীকে অতিক্রম করছে ট্রেন এ, ট্রেন বি এর একজন যাত্রীকে অতিক্রম করছে কে? ট্রেন এ। ঠিক আছে, ভালো করে। এইটা একটা ট্রেন, এটা হচ্ছে এ। ট্রেন এটা অতিক্রম করছে ট্রেন বি এর একজন যাত্রীকে, এই যাত্রীকে অতিক্রম করছে। যাত্রীকে অতিক্রম করলে যে ডিস্টেন্স অতিক্রম হবে সেটা হচ্ছে ট্রেন এর, যেটা কিনা 125 মিটার। কারণ এই পুরো ট্রেনটাকে অতিক্রম করছে না, অতিক্রম করছে ট্রেন কেবলমাত্র এ অতিক্রম করছে ট্রেন বি কে। ওকে, ট্রেন বি এর এই লোকটাকে, এই যে পার্টিকুলার লোকটাকে যখন অতিক্রম করবে তাহলে ডিস্টেন্স সেটা হয়ে গেল শুধু 125। ওকে, স্পিড কত? এই ট্রেনটার যখন গতি আছে এই লোকটারও গতি থাকবে, তাহলে একে অপরের বিপরীত দিকে যাচ্ছে যখন রিলেটিভ স্পিড, তাহলে রিলেটিভ স্পিড কত? একে অপরের বিপরীত দিকে গেলে কি হবে? যোগ হবে, তাহলে 30 প্লাস 25 75। কিন্তু এটাকে কি করতে হবে? 5 এর 18 দিয়ে গুণ করতে হবে, কারণ কিলোমিটার পার আওয়ার থাকলে, আবারও বলছি আগের দিনের ক্লাসেও বলেছিলাম, কিলোমিটার পার আওয়ার থাকলে সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, সেটা করে দিলাম। তাহলে টাইম কত লাগছে? তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ব্যাস। তাহলে 125 বাই 75 গুণিত উপরে 18 নিচে 5, 5 25 125, 3 25 75, 3 6 18, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 6 সেকেন্ড। ঠিক আছে, আগের দিনও কিন্তু এই ধরনের একটা অঙ্ক ছিল। নেক্সট পরেরটা আশা করি বোঝা গেছে। নেক্সট পরের অঙ্ক কি বলেছে? মান নির্ণয় করো। এখানে একটা সরল দেওয়া আছে, তার মান নির্ণয় করতে হবে। চলো কি হবে? 1/10 2588 তার স্কোয়ার মাইনাস 2579 মাইনাস এটা। খুব সহজ অঙ্ক দেওয়া আছে। তো এটা আমরা কি করে করছি দেখো, খুব সহজে করব। এই যে এটাকে আমরা লিখছি দেখো, 2589টাকে লিখছি 2588 প্লাস 1, আর এটাকে লিখবো 2588 মাইনাস 1। তাহলে আমি একটা সূত্র পড়ে যাচ্ছি, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি যদি থাকে, আমরা সেটাকে লিখতে পারবো কি? এ স্কোয়ার, অর্থাৎ 2588 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার। ওকে, লিখে দিলাম। এবারে মাইনাসটা তুলে দাও, মানে ব্র্যাকেটটা তুলে দাও। তাহলে 2588 স্কোয়ার
মাইনাস আবার 2588 স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 1 স্কোয়ার মানে 1, এইটা কেটে যাচ্ছে, অ্যান্সার আসছে 1 গুণিত 1 10 মানে 1 10টাই হচ্ছে উত্তর, অপশন বি। খুব ভালো অঙ্ক এটা। ওকে, কোনো রকম গুণটুন করার প্রয়োজন পড়বে না। নেক্সট, তারপরে একটি অনুষ্ঠানে একদল ছাত্র প্রত্যেক ছাত্র সংখ্যা সমান সংখ্যক 50 পয়সা করে দিলে এত টাকা ওঠে, প্রত্যেকে কত করে টাকা দেয়? দেখো যতজন আছে প্রত্যেকে কি দিয়েছে, তার সমান সংখ্যক টাকা দিয়েছে 50 পয়সা করে, অর্থাৎ এক্স জন থাকলে প্রত্যেকে এক্সট্রা 50 পয়সা দেবে, যদি 5 জন থাকে 5টা 50 পয়সা দেবে প্রত্যেকে। তাহলে মনে করছিস ছাত্র সংখ্যা মনে করছি এক্সট্রা, তাহলে প্রত্যেকে কত টাকা করে দেয়? প্রত্যেকে এক্সটি 50 পয়সা দেয়, এক্সটি 50 পয়সা, এক্সটি 50 পয়সা মানে ক টাকা? এক্স বাই 50 পয়সা মানে 1 এর 2 টাকা, অর্থাৎ এক্স বাই 2 টাকা দেয়, হ্যাঁ কিনা? ব্যাস অঙ্ক শেষ। তাহলে এক্স জন যদি প্রত্যেকে এক্স বাই 2 টাকা দেয়, টোটাল হয় কত? এত টাকা, ব্যাস এত টাকা। তাহলে এক্স এর স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে কত? 48 দুগুণে 9604, তাহলে এইটার বর্গমূল করে দিতে হবে, √9604। তাহলে এইটার বর্গমূল করলে কত আসবে? মনে রাখবে এইটার বর্গমূল করলে 98 আসবে, ঠিক আছে? এটার বর্গমূল করলে 98 আসবে, তাছাড়া তো হবে না, 4-এর তো হবে না, আর 8 64, লাস্টে কি আছে? 4 আছে না, লাস্টে 8ই থাকবে। তাহলে প্রত্যেকে কটা করে দেয়, কত করে টাকা দেয়? তাহলে প্রত্যেকে কত করে টাকা দেয়? এখানে প্রত্যেকে কত করে টাকা দেয় বলেছে, প্রত্যেক কত করে টাকা দেয় বলেছে, এখানে কিন্তু 98 উত্তর হবে না, ঠিক আছে? এখানে 98 উত্তর হবে না, এখানে উত্তরটা একটু ভুল আছে। কেন বলছি? তার কারণ যে এখানে টাকা বলেছে, টাকা প্রত্যেক কত করে দেবে? 98/2, অর্থাৎ 49 টাকা করে দেবে প্রত্যেকে, বুঝে গেল? প্রত্যেকে কিন্তু এখানে 49 টাকা করে দেবে। বলতো কটি করে টাকা দেয়, কটি করে 50 পয়সা দেয়, তাহলে হতো। এখানে কোশ্চেনটি একটু ভুল আছে, এখানে হয়তো উত্তরে 98 নিয়ে নিয়েছে, দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হওয়ার কিন্তু বলছি টাকা বলে কত করে টাকা দিচ্ছে, হ্যাঁ, তাহলে কটা করে টাকা দিচ্ছে? তাহলে মোট এক্স জন ছাত্র মানে 98 জন ছাত্র আছে, প্রত্যেকে 98টি 50 পয়সা দিচ্ছে, তাহলে কত টাকা দিচ্ছে? 49 টাকা করে দিচ্ছে আর কি, ঠিক আছে? নেক্সট, একই সুদের হারে 150 টাকা 2 বছরের সুদ এবং এত টাকার 3 বছরের সুদের যোগফল যদি এত টাকা হয়, সুদের হার কত? তাহলে মনে করছি সুদের হার কত টাকা? এক্স টাকা, 8 টাকা। তাহলে আমরা জানি যে সরল সুদ ইকুয়াল টু PRT/X, ব্যাস। তাহলে 150 টাকার 2 বছরের সুদ কত হবে? 150 গুণিত 2 গুণিত R/X, এটা 150 টাকার 2 বছরের সুদ। আর 1500 টাকার 3 বছরের সুদ কত হবে? 1500 গুণিত 3 গুণিত R/X। এইটা টোটাল দেওয়া আছে 268, ব্যাস। 0 0 0 0 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 15 গুণে 30, 2 5 3, তাহলে এখানে যাচ্ছে কত? 3R, আর এখানে যাচ্ছে 45R ইকুয়াল টু 288। তাহলে টোটাল 48, আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 288, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 6 8 48, 8%, 6% আর এর ভ্যালু। খুব সহজ একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? আর এর ভ্যালু যাচ্ছে 6%। নেক্সট, 3টি সংখ্যার অনুপাত 7 9 এবং 13, প্রথম এবং তৃতীয় সংখ্যাটির যোগফল দ্বিতীয়টি হচ্ছে 88 বেশি। তাহলে একটা সংখ্যা হচ্ছে, প্রথমের সংখ্যাটা 7, দ্বিতীয় সংখ্যাটা যদি 9 এবং তৃতীয় সংখ্যাটি কত? 13। তাহলে প্রথম দুটোর যোগফল, প্রথম আর তৃতীয় যোগফল কত দেওয়া আছে? প্রথম আর দ্বিতীয় যোগফল কত হবে? 20, আর মাঝখানেরটা কত? 9, ঠিক আছে? তাহলে প্রথম আর তৃতীয় হচ্ছে 20 এবং দ্বিতীয় হচ্ছে 9। তাহলে আমাদের বলেছে যে এই যে প্রথম আর দ্বিতীয় যোগফল দ্বিতীয়টার থেকে কত বেশি? 88 বেশি। এখানে কত বেশি দেখতে পাচ্ছি? অ্যাকচুয়ালি 11 অনুপাত বেশি। ভালো করে দেখো, প্রথম আর তৃতীয় 20, আর মাঝখানেরটা হচ্ছে 9, তাহলে কত বেশি? 11 বেশি। তাহলে 11 বেশি মানে যদি 88 হয়, তাহলে 1 ইউনিট মানে কত? 8। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? মানে 13 ইউনিট কত হবে? 13 ইউনিট হয়ে গেলে 8 13 কত হয়ে যাচ্ছে? 3টি সংখ্যা সমষ্টি বলেছে, তাহলে 3টি সংখ্যা সমষ্টি কত? 13 সাথে 20 9 29, তাহলে টোটাল 29 ইউনিট ইকুয়াল টু কত হবে? 29 গুণিত 8, 8 9 72, 232। লাস্টে 2 দিয়ে একটাই অপশান আছে, অপশান সি হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট পরেরটা। এক ব্যক্তি পি থেকে কিউ 20 কিলোমিটার গতিবেগে এবং ভিন্ন গতিবেগে ফিরে আসেন, যদি তার গড় গতিবেগ 24 হয়, তাহলে তার ফেরার গতিবেগ কত ছিল?
এটাও একই রকম আগের মতোই অঙ্ক। যদি যাওয়ার সময় গতিবেগ থাকে এক্স, ফেরার সময় গতিবেগ থাকে ওয়াই, তাহলে গড় গতিবেগ যেটা দাঁড়ায় সেটা মনে রাখতে হবে কত, 2xy/x+y। ওকে, তাহলে এখানে একটা যাওয়ারটা দেওয়া আছে 20, তাহলে 2 গুণিত 20 গুণিত ওয়াই, এক্সটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 20, তারপরে দেওয়া আছে নিচে x+y, অর্থাৎ এখানে 20 + y ইকুয়াল টু দেওয়া আছে কত, 24, এটা দেওয়া আছে। ওকে, তাহলে এখানে 2 দিয়ে কেটে দিলে এখানে যাচ্ছে 12, আরও 2 দিয়ে কেটে দিলে 10, এখানে যাচ্ছে 6, আরও 2 দিয়ে কাটলে এখানে হবে 5, এখানে হবে 3, দিয়ে কোনাকুনি গুণ করে দাও। তাহলে এখানে 5y, এখানে যাচ্ছে 60 + 3y, তাহলে এখানে 2y এর ভ্যালু যাচ্ছে 60, তাহলে y এর ভ্যালু যাচ্ছে 30। বেশ, অ্যান্সার হয়ে যাচ্ছে 30। অপশন টেস্ট করেও করতে পারতাম, কিন্তু দরকার নেই, যেহেতু একটা দেওয়া আছে একটা বার করতে হবে। তাহলে এক্স গতিবেগে গেলে আর ওয়াই এ ফিরে এলে গড় গতিবেগ হয় 2xy/x+y। সেখান থেকে আমরা করে ফেললাম, এক্স এর জায়গায় 20 বসিয়ে দিলাম, দিয়ে আমরা ওয়াই এর ভ্যালুটা বার করে দিলাম, 24 কে দেওয়া যাচ্ছে। স্রোতের অনুকূলে, পরেরটা, স্রোতের অনুকূলে একটি নৌকা 8 ঘন্টায় এখানে আমরা কিভাবে করব, একটা জিনিস বুঝতে হবে আমাকে। যখন এখান থেকে এই দূরত্বটা যাচ্ছে, মনে করছি এই ডিস্টেন্সটা হচ্ছে x কিলোমিটার রাস্তা, একবার অনুকূলে যাচ্ছে, একবার অনুকূলে যাচ্ছে, আমরা অনুকূলে গতিবেগ ধরছি, অনুকূলে যাচ্ছে একবার, যাওয়ার সময় অনুকূলে যাচ্ছে, মনে করো এইদিকে স্রোত যাচ্ছে, তো যাওয়ার সময় অনুকূলে যাচ্ছে আর ফেরার সময় প্রতিকূলে আসছে। ঠিক আছে, এখানে স্রোতের গতিবেগ দেওয়া আছে, তাহলে মনে রাখতে হবে অনুকূলে গতিবেগ মানে হচ্ছে কি নৌকা প্লাস স্রোত। অনুকূলের গতিবেগ মানে কি নৌকা প্লাস স্রোত। ঠিক আছে, মানে বোটের গতিবেগ প্লাস স্রোত, অর্থাৎ এস। আর প্রতিকূলে মানে কি, প্রতিকূলে মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত। তাহলে এখানে বি প্লাস 1, কারণ স্রোতের গতিবেগ দেওয়া আছে 1 কিলোমিটার পার আওয়ার, নাকি না, আর এখানে দেওয়া আছে b - 1, এটা দেওয়া আছে। ওকে, অনুকূল আর প্রতিকূল দেওয়া আছে, তাহলে অনুকূল আর প্রতিকূল পেয়ে গেলাম। তাহলে আমাদের এই x কিলোমিটারটা যখন কিসে যাচ্ছে, এই x কিলোমিটারটা যাচ্ছে, x কিলোমিটারটা যাচ্ছে x কিলোমিটার যাচ্ছে কততে, b + 1 তে, তখন সময় নিচ্ছে 8 ঘন্টা। আবার x কিলোমিটারটা আবার যখন b - 1 যাচ্ছে তখন নিচ্ছে 10 ঘন্টা। তাহলে এই দুটো থেকে আমরা x এর মানটা বাস করে নেব। তাহলে x এর মান হচ্ছে এখানে 8 × b + 1, এখানে হচ্ছে কত 10 × b - 1। ওকে, ডিস্টেন্সটা বার করে নিচ্ছি, এই দুটোকে সমান করে আগে b এর ভ্যালুটা বার করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 × b + 1 ইকুয়াল টু হচ্ছে 10 × b - 1। ওকে, বোটের ভ্যালুটা বার করে দিই, তাহলে 8b + 8 ইকুয়াল টু 10b - 10। তাহলে এইটা এদিকে নিয়ে যাও, তাহলে 2b এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, এটাকে এদিকে নিয়ে চলে যাও 18, তাহলে b এর ভ্যালু হচ্ছে 9। তাহলে b এর ভ্যালু যদি 9 হয়ে যায়, তাহলে x এর ভ্যালু কত হবে, 8 × 9 + 1, তাহলে 8 × কত যাচ্ছে 10, অ্যান্সার হচ্ছে 80। ওকে, বা এখানেও আমরা বসাতে পারি, তাহলে অ্যান্সার হচ্ছে কত, অপশন সি 80। ওকে, ক্লিয়ার? এইভাবে আমরা করতে পারি। আরো সহজ পদ্ধতি আছে, আরো সহজ পদ্ধতি আছে। কিরকম পদ্ধতি, আমরা এখানে আমরা অনুকূলে গতিবেগটা ধরে নেব। অনুকূলে গতিবেগ কত, অনুকূলে গতিবেগ কত, দূরত্ব বাই সময়। অনুকূলে গতিবেগ এত, প্রতিকূলে গতিবেগ কত, এটা। ঠিক আছে, প্রতিকূলে গতিবেগ কত, এটা। তাহলে মনে রাখতে হবে যে স্রোতের গতিবেগ ইকুয়াল টু অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অর্থাৎ x/8 মাইনাস এটা বাই 2। ঠিক আছে, সেটা দেওয়া আছে 1, এখান থেকে দেওয়া আছে 1, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাব কি, পেয়ে যাবো 10x - 8x/80 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে 2x এর ভ্যালু যাচ্ছে 160, তাহলে x এর ভ্যালু যাচ্ছে 80। তো এইভাবেও আমরা করতে পারতাম আরো সহজে। দুটো পদ্ধতি আমরা দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট পরের অঙ্কটা দেখো কি বলেছে। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত এত, তাদের পরিধির অনুপাত কত, পরিধির অনুপাত কত। দেখো, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর এখানে হচ্ছে পাই স্মল আর স্কোয়ার। ঠিক আছে, আর পরিধি কত হবে, এখানে 2 পাই ক্যাপিটাল আর, আর এখানে হবে 2 পাই স্মল আর। তাহলে এই পাই এই পাই এই যদি অনুপাত করি এই দুটোর,
তাহলে এখানে পাই পাই কেটে যাবে, আবার এখানে দুটো অনুপাত করলে এখানে অনুপাতগুলো কেটে যাবে। তাহলে ক্ষেত্রফলে থাকে আর স্কোয়ার, ক্ষেত্রফলের অনুপাত থাকে কি আর স্কোয়ার ইস টু আর স্কোয়ার, আর পরিধির অনুপাতটা কার, অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল আর। ব্যাস, তাহলে এইটা দেয়া আছে এত, তাহলে আর ইস টু আর কত হবে, বর্গমূল করে দাও, তাহলে কত হবে 3:5। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরেরটা কি বলেছে, কোন প্রশ্নপত্রে 50টি প্রশ্ন আছে, সঠিক উত্তরের জন্য 2 নম্বর এবং ভুল নম্বরের জন্য হাফ নাম্বার করে নেগেটিভ মার্কিং আছে। দু একটি ছাত্র সবকটি প্রশ্নের উত্তর দিয়ে 65 নাম্বার পেল। ঠিক আছে, একটি ছাত্র হবে, এই দুইটা মনে হচ্ছে ভুল করে এসছে। তাহলে 40 প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। এটাকে অনেক রকম করে করতে পারি, এটাও অ্যালিগেশন ধরে করতে পারি। এখানে আমি বেসিক নিয়মে একটু করে দেখাচ্ছি। মনে করছি ঠিক করেছে এক্সটা, ঠিক আছে, তাহলে ভুল করেছে কটা, টোটাল তো 50টা কোশ্চেন। সবগুলো যদি উত্তর করে থাকে, যদি ঠিক করে থাকে, এতগুলো রাইট করে থাকে যদি এক্সটা, তাহলে রং করবে 50 মাইনাস এক্সটা। প্রত্যেকটা ঠিক নাম্বারের জন্য কত পাবে, 2 নম্বর করে, আর প্রত্যেকটা ভুল নাম্বারের জন্য হাফ নাম্বার করে কেটে যাবে, নেগেটিভ মার্কিং মানে মাইনাস হবে। তাহলে এতগুলো ভুল, তাহলে এইটা গুণিত হাফ দিয়ে টোটাল কত পেয়েছে 65। এটা ঠিকের জন্য পেয়েছে, আর রঙের জন্য এটা বাদ গেছে। ব্যাস, তাহলে 2x মাইনাস 50কে হাফ দিয়ে গুণ করলে 25 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস x/2 ইকুয়াল টু হচ্ছে এইটা। তাহলে কত যাচ্ছে 2x প্লাস x/2 ইকুয়াল টু যাচ্ছে 65, 25 90। তাহলে 5x/2 ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে 5x এর ভ্যালু যাচ্ছে, আচ্ছা x এর ভ্যালু যাচ্ছে 90 গুণিত 2 এর 5, তাহলে 5 18 90, তাহলে 18 দুগুণে টোটাল হয়ে যাচ্ছে 36। তাহলে 36টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। এটা এইভাবেও করা যায়, কিংবা অ্যালিগেশনের পদ্ধতিতেও করা যায়। যতগুলো প্রশ্ন আছে, যদি 50টা প্রশ্ন থাকে, যদি সবগুলোই রাইট হতো, তাহলে কত নাম্বার পেতো, 50 দুগুণে 100, আর প্রত্যেকটা যদি ভুল হতো তাহলে কত হতো, 25 নাম্বার পেতো, অর্ধেক মাইনাস হয়ে যেত, -25 পেতো, হ্যাঁ কি না, কিন্তু পেয়েছে কত, অ্যাকচুয়ালি 65। তাহলে এই দুটো ডিফারেন্স বার করতে হবে, কত হবে 35, আর এই দুটো ডিফারেন্স কত, অর্থাৎ 65 থেকে বিয়োগ করবো -25, সেটা কত হবে 90। এখানে যাচ্ছে কত 90, তাহলে 5 দিয়ে করলে 5 18 90, 5 7 35। ওকে, বা 2 আর কিছু দিয়ে কাটা যাবে, হ্যাঁ এটা দিয়ে কাটা যাবে, আর কিছু দিয়ে হচ্ছে না। তাহলে টোটাল কত হচ্ছে দেখো তো, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল 25টা কোশ্চেন আছে, কিন্তু অ্যাকচুয়ালি টোটাল কটা কোশ্চেন বলেছে 50টা। তাহলে 25 মানে যদি 50 হয় 2 দিয়ে গুণ, তাহলে 18কে 2 দিয়ে গুণ করে দাও, কত হবে 36, আর 7কে 2 দিয়ে গুণ করলে কত হবে 14। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, রাইট হচ্ছে 36টা, রং হচ্ছে 14টা। এটাকে অ্যালিগেশনের পদ্ধতি বলে। হ্যাঁ, নেক্সট পরেরটা লাস্ট কোশ্চেন 15টা। 72 টাকা একটি জিনিস ক্রয় করে এক দোকানদার তার বিক্রয় মূল্যের 20% লাভে বিক্রয় করে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, ভালো করে বুঝবো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। 20% লাভ মানে কি, 20% মানে হচ্ছে 20/100 কাটাকাটি করলে 1/5, অর্থাৎ ভালো করে দেখো, বিক্রয় মূল্যের উপর 20 টাকা লাভ মানে হচ্ছে কত, বিক্রয় মূল্যের উপর 20 টাকা লাভ হচ্ছে মানে বিক্রয় মূল্য তার 5 টাকা, ঠিক আছে, তার মধ্যে লাভ হয়েছে তার 1 টাকা, তাহলে কিনেছিল ক টাকায় 4 টাকা। বোঝা গেছে কি বললাম, বিক্রয় মূল্যের উপর তার 20 টাকা লাভ হয়েছে মানে কত, অর্থাৎ 5 টাকায় 1 টাকা লাভ হয়েছে, কিন্তু 5 টাকাটা তার কি, 5 টাকাটা তার বিক্রয় মূল্য 1 টাকা লাভ হয়েছে, তাহলে কিনেছিল ক টাকায় 4 টাকায়, কিন্তু আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে কত 72, তাহলে 4 যদি 72 হয়, কত গুণ 4 18 72, তাহলে বিক্রয় মূল্য কত হয় 5 18 90। ওকে, অ্যান্সার হয়ে যাচ্ছে 90, অ্যান্সার হয়ে যাচ্ছে 90। ক্লিয়ার, 90। আবারও বলছি, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হয়েছে মানে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য কত হবে 20 টাকা কম, 80 টাকা। তো কাটাকাটি করে 4 আর 5 এইভাবে ভাবতে পারি আমরা, ঠিক আছে, এইভাবে ভাবতে পারতাম 20% লাভ বিক্রয় মূল্যের ওপর, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত টাকা 20 টাকা কম 80 টাকা, তাহলে 80 মানে যদি 72 হয়, এটা মানে কত, ঠিক আছে, তাহলে 80 মানে যদি 100 হয়, 1 মানে কত হবে 100/80, তাহলে 72 মানে কত হবে 100/80 গুণিত 72, কাটাকাটি করো তুমি, হ্যাঁ 8 10 80, 8 9 72, 10 10 কেটে দাও, আনসার হচ্ছে 90। ওকে,
আশা করি বুঝতে পেরেছো, এই ধরনেরই কোশ্চেন আসবে, খুব বেশি কঠিন আসবে না, মিডিয়াম এবং সহজ গোছেরই কোশ্চেন আসবে। প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হচ্ছে এই সেটগুলোর মাধ্যমে। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ক্লাসে।